আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা বিএনপির সংহতি শিক্ষা ব্যবস্থায় দুর্গতিতে রাজনীতিবিদ আমলাতন্ত্রকে দুষলেন মির্জা ফখরুল। কার্গো ভিলেজের আগুনে 12,000 কোটি টাকার ক্ষতি, রাজনৈতিক ষড়যন্ত্র, দেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা দেখছেন ব্যবসায়ীরা। নিহত জগন্নাথ শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন, বিচার চাইলেন শোকগ্রস্ত বাবা, হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিক্ষকদের আলটিমেটাম। সরকারি দল না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় এনসিপি, জানালেন সার্জিস আলম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা। সারা দেশের হাজার হাজার শিক্ষক এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। এদিকে টানা 9 দিন ধরে শিক্ষকদের আন্দোলনে বছরের শেষ দিকে এসে পাঠদান বন্ধ রয়েছে 30,000 মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। রকনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। মূল বেতনের 5% বাড়ি ভাড়া বাড়ানোর সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সোমবার বেলা 11টা থেকে সারা দেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক কর্মচারী শিক্ষক মহাসমাবেশে যোগ দেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এত কম বেতন সেটা আমাদের বলার ভাষা নাই। 13,000-15,000 টাকা একটা শিক্ষক এই দ্রব্যমূল্যের বাজারে, তার জন্য কি হয়? 20%-এর নিচে কোনো কথাই নাই। 1,000 টাকা বাসা ভাড়া কোথায় পাওয়া যায়? আমি আমার প্রধান উপদেষ্টা, প্রধান শিক্ষা উপদেষ্টা এবং সচিব ওনাদের কাছে একটু জানতে চাই। 5% আমরা মানি না, আমাদেরকে 20% দিতে হবে বাড়ি ভাড়া। আমাদের ট্রেনিং দেয়, যে ট্রেনিংটার ক্ষেত্রে আমাদের অনেকই ফায়দা হয় না। এখানে আমাদের অতিরিক্ত টাকা খরচ করে, যেই টাকাগুলো মাত্র মনে হয় 5% আমরা পাই, আর বাকিগুলো বিভিন্ন আমলারা বিভিন্ন লোকেরা খেয়ে ফেলে। দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানান শিক্ষক নেতারা। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সাথে চলমান আন্দোলনে সংহতি জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম, শেষ করলাম না। আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে হবে। আবারও বলছি, সরকারের প্রতি আমাদের একটা আহ্বান, আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনাফ না। বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যদি আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয়, রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাব, ঠিক না? আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা যাতে মেনে নেওয়া হয়। এই 9,300 টাকা দিয়ে আর 12,500 টাকা দিয়ে আমরা ভাই কিভাবে জীবনযাপন করব? আপনারা বড় দল হিসাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমাদের আস্থা আছে মহাসচিবের উপর, আপনাদের উপর। আশা করি আপনারা আমাদের এই ন্যায্য দাবির ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে আমাদের দাবি আদায়ের ব্যাপারে আপনারা অত্যন্ত শক্ত ভূমিকা রাখবেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গত 9 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের আন্দোলনের কারণে এমপিওভুক্ত স্কুলগুলোতে ক্লাস পরীক্ষা সবই বন্ধ রয়েছে। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত বড় একটি অভ্যুত্থানের পর দেশকে সুন্দরভাবে সাজানোর সুযোগ এলেও রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলায় অনেকে হতাশ হচ্ছেন। তিনি বলেন, দেশের দুর্ভাগ্য শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের, এর জন্য দায়ী রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র। শিক্ষা খাতকে অনেক কম গুরুত্ব দেওয়া হয়েছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ঢাকা মহানগরীতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবর্ধনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামনে একটি নতুন সূর্য উঠুক, এই সম্ভাবনা দেখতে চান তিনি। কিন্তু ইদানিং অনেকেই হতাশ হচ্ছেন। অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, যখন চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আমাদের দুর্ভাগ্য
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই, এমএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে। সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে দিতে চাকরি দিতে ওনারা পারেন না। আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো আপনার ইলেকট্রিসিটির উপরে অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। এই যে আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য, এটা তো অনেক ভালো হতে পারত। মির্জা ফখরুল বলেন, দেশে এখন ক্রান্তিকাল, একটি অস্থির অবস্থা চলছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। আমরা হচ্ছি রাজনীতির মাঠের লোক, রাস্তাঘাটে বনে পদারে চিৎকার করি, স্লোগান দিই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতি 12,000 কোটি টাকার বেশি, জানিয়েছেন রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম। বলেন, সিভিল এভিয়েশন কাস্টমস কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায় এড়াতে পারে না। আর বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের দাবি, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে। দেশের ভাবমূর্তি নষ্ট কিংবা ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে পাশের দেশও এটা করতে পারে। রাজধানীর একটি হোটেলে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মতবিনিময় অনুষ্ঠানে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তে সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। তাদের প্রশ্ন, এই ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এতে শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মত তাদের। কার্গো ভিলেজের আগুনে শুধু ওষুধ শিল্পের অন্তত 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে, চামড়া শিল্পের 12 কোটি আর রপ্তানি খাতের অ্যাক্সেসরিজ পণ্যের 23 কোটি টাকা ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা। এ সময় বিটিএমএ সভাপতি জানান, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা কারখানায় হলে মালিককে ধরে নিয়ে যেত সরকার, তাই যাদের অবহেলায় অগ্নিকাণ্ড হয়েছে তাদের আইনের আওতায় আনা উচিত। বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। এভাবে যদি ক্রমশ ফ্যাক্টরি পরের পর অগ্নিকাণ্ড হয়, হইতে হইতে শেষ পর্যন্ত একটা আন্তর্জাতিক বিমানবন্দরে হয়, আপনারা চিন্তা করেন আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি কোথায় যাবে। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন অনুষ্ঠানের সমস্যা হবে না বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, দেশে সবকিছুতেই ঝুঁকি ও চ্যালেঞ্জ থাকবে, তারপরও নির্বাচন ভালোভাবে আয়োজন সম্ভব হবে। জানান, বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত বরাদ্দ হয়েছে, তবে দাম নির্ধারণ হয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, আগুনের বিষয়টি নাশকতা কিনা তা এখনই বলা সম্ভব নয়। তিনি বলেন, এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের সুবিধা দিতে পাসপোর্টের ফি কমানোর বিষয়টি প্রক্রিয়াধীন। বিমানবন্দরে ই গেট এ সপ্তাহেই খুলে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এটা অবস্থা বডি ক্যামেরা মানে এটা তো ইসে না যে বাজার থেকে সাথে সাথে ইয়ে কিনে নিয়ে আসতে পারবো না। এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। তারপরে আমরা বলতেছি যে ধরেন যে এর আগে আমরা বলছি যারা যে অনেকগুলি নির্বাচন, গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ আছে। নির্বাচনের আগে পরে 8 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো উদ্বেগের কথা জানানো হয়নি। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ সদস্য, 5.5 থেকে 6 লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে। ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি সকালে বৈঠকে বসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ BGB, কোস্টগার্ড, আনসার ও ভিডিবি, DGFI, NSI, র্যাব, স্পেশাল ব্রাঞ্চ, SB ও CIDর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিব সাংবাদিকদের জানান, সব বাহিনী সহযোগিতার আশ্বাস দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় শেখ হাসিনার পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। সকালে ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি ট্রাইব্যুনাল আইনের নানা সীমাবদ্ধতা আছে দাবি করে বলেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত রাষ্ট্রপক্ষের নানা যুক্তির বিরোধিতা করেন। বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে শেখ হাসিনার হাত ছিল না, সরকার চালাতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হয়। পরে মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে ট্রাইব্যুনাল। এর আগের 5 দিনে এ মামলার অভিযোগের পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে শেখ হাসিনার মামলায় একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা রাষ্ট্রের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন হয়েছে। বেলা 2:10 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজায় যোগ দেন সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীরা। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হুঁশিয়ারি, মঙ্গলবার সকাল 10টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এদিকে পুলিশ বলছে তদন্ত চলমান, শিগগিরই আসামিদের গ্রেফতার করে হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হবে। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর আরমানিটোলায় ছাত্রী পড়াতে গিয়ে হত্যার শিকার জুবায়েদের মরদেহ সোমবার বেলা 1টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এ সময় জুবায়েদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন বন্ধু, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। সবাই জুবায়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। কোন ধরনের যে ফাঁকফোকর অথবা ফিসফাস যে কথাবার্তাগুলো চলছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না। প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। পরে বেলা 2টার দিকে ক্যাম্পাসে জুবায়েদের নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন জুবায়েদের বাবা। সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। আমি বাবা এখনো জীবিত আছি, আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে, এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি
ঠিক মতো মামলার জোগাড় পাই না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে স্পষ্ট ভাষায় আমাদের সরকারের উচিত সাহেব যেটা বললেন, চাই যে একটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলন করে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেয় পুলিশ। আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। হত্যার মোটিভ উদ্ঘাটন করে আমাদেরকে রিস্ক করতে হবে। আসামি ধরলে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো প্রকৃত ঘটনা, তখন আমরা বুঝবো আসলে কে কে আসামি। তারা মানে যারা আঘাত করেছে, এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা। তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। রবিবার বিকেলে আরমানিটোলায় টিউশনে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জবির 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তারা আগামীর বাংলাদেশে হয় সরকারি দল না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চান। সোমবার জয়পুরহাটে এনসিপির জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সার্জিস বলেন, জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি। শাপলার প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি। গত 2 দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সার্টিফিকেট পরীক্ষার ফলাফল নেমেছে ধসে। কেবল পাশের হার নয়, কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও। কিন্তু এমন ফলাফল ধসের মধ্যেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অনেক অদম্য শিক্ষার্থী। তেমনই চট্টগ্রামের বোর্ড সেরা মেহজাবিন আফরোজা আলম স্নেহা 1300 নম্বরের মধ্যে 1251 নম্বর পেয়ে হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম। অসুস্থতার কারণে এসএসসিতে কাঙ্ক্ষিত ফলাফল না করলেও এইচএসসিতে বোর্ড সেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। এসএসসিতে ছিল না জিপিএ 5, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এইচএসসিতে বোর্ড সেরা। এ যেন এক অবিশ্বাস্য গল্প। 1300 নম্বরের মধ্যে 1251 নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম। স্নেহা চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে মা বাবা ও নিজে কোভিড-19 আক্রান্ত হওয়ায় কাঙ্ক্ষিত ফলাফল আসেনি সে সময়। এসএসসিতে জিপিএ 4.78 পাওয়ায় দুঃখবোধ ছিল স্নেহার মনে, কিন্তু সেই কষ্টকে জেদে রূপান্তর করে কঠোর অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র 2 বছরের ব্যবধানে স্নেহা কেবল জিপিএ 5 ছিনিয়ে নেননি, সাথে হয়েছেন চট্টগ্রাম বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী। যেটা জন্মাইছে মানে একটা ভালো কলেজ, ভালো জায়গায় যাইতে হবে, ভালো কলেজে না পরিবার যেখানে পড়তেছে ওখানে এটাকে একটা ভালো রেজাল্ট দিতে হবে। ওই জায়গা থেকেই আসলে মানে জেদটা জন্মাইছে। সন্তানের এমন সাফল্যে গর্বিত স্নেহার মা বাবা জানালেন স্নেহার কঠোর অধ্যবসায়ের গল্প। এখানে কোনো কারো হাত নেই, উপর আল্লাহ আছে, মেয়ের চেষ্টা আছে এবং সাধ্যের অনেকে আছে। সাধ্যের যদি সহযোগিতা না থাকতো আমার মেয়ে এত আগায় আসতে পারতো না। মোটামুটি রেজাল্টের উপর ভিত্তি করে আমাকে এবার জিপিএ 5 পেতে হবে। আমরা আসলে আশা করছিলাম জিপিএ 5 ইনশাল্লাহ ভালোভাবে পাবে, এই টপার হবে, যা গড গিফটেড। স্নেহার এমন তাক লাগানো ফলাফলে আনন্দে ভাসছেন তার কলেজের শিক্ষকরাও। কলেজের জন্য এমন সম্মান বয়ে আনায় শিক্ষকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। আমাদের যে পরামর্শগুলো সেগুলো সে অক্ষরে অক্ষরে পালন করে সে অধ্যবসায়ের ভেতর দিয়েই কিন্তু সে আজকেই ফল করেছে। 1251 নাম্বার পেয়েছে 1300-র মধ্যে, এটা মানে আমাদের কল্পনারও অতীত। ও ফিজিক্সে 194, 200 নাম্বারের মধ্যে, কেমিস্ট্রিতে 194, ম্যাথসে পাইছি 198, 200-তে,
আমাদের গর্ব, ক্লাসে সে সবসময় আমাদেরকে দেখিয়ে দিয়েছে ও একটা অসাধারণ। চট্টগ্রাম মহানগরীর নিমতলা এলাকায় মঞ্জুর আলম ও নাজনীন সুলতানা দম্পতির মেয়ে মেহজাবিন আফরোজা আলম স্নেহা বড় হয়ে হতে চান একজন মানবিক চিকিৎসক। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ছিল সন্ত্রাস ও নকলমুক্ত। আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সকালে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদের মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। দুলু বলেন, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদেরকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ওই শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। আগামী দিনে এই শিক্ষার্থীরা যেন দেশ পরিচালনা করতে পারে, বিএনপি এই শিক্ষা ব্যবস্থাই করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক কর্মশালা হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ইমামগঞ্জ বাজারে। উপজেলা তাঁতিদল আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শাহ আলম হাওলাদার। বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। গোপালগঞ্জের মুকসুদপুরে মতবিনিময় সভা হয়েছে। উপজেলার জলিরপাড় বঙ্গরত্ন কলেজের শিক্ষক মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বিএনপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েতুল্লাহ পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ঢেউটিন দেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা সম্মেলন হয়েছে। টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার। উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদেদ ভুইয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে নড়াইলে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। তারেক রহমান ঘোষিত 31 দফার 24 দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ সহ 6টি অঙ্গীকার নারীদের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জের সভাপতি সোনিয়া হাবিব লাবনী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় সেখানে ছিলেন ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আরিফুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হোসেন সজল সহ অনেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 15তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য জুবাইর হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল ও খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। খাগড়াছড়ির দিঘিনালা সদর জোনের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থী পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় আর্থিক অনুদান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। দিঘিনালা জোন সদরের 4 ইস্ট বেঙ্গলের হলরুমে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি দিঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক। মুন্সিগঞ্জ সড়ক বিভাগের আওতায় কেরানীগঞ্জের রামেরকান্দা লাকড়িচর সংযোগ সড়ক উন্নয়ন শীর্ষক চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে অংশীজন সভা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। বন বিভাগের বন সংরক্ষণ ও পুনরুদ্ধার বিষয়ে কর্মশালা হয়েছে ময়মনসিংহে। নগরীর গ্রিন পার্ক রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ করা হয়েছে। সকালে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এই আয়োজনে প্রায় 5000 কোরআন শরীফ বিতরণ করা হয়। দেশের উত্তরাঞ্চলের অন্যতম কৃষি উৎপাদনশীল ঠাকুরগাঁও জেলায় সার সংকট সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মাঝে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিতকরণে বিশেষ বরাদ্দের দাবি সহ 7 দফা দাবিতে কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন এনসিপির নেতারা। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হক সুমনের কাছে স্মারকলিপি দেন তারা। কিশোরগঞ্জে শিক্ষাক্ষেত্রে মেয়েদের জন্য প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভা হয়েছে। শহরের 32 এলাকার পপি পার্ক কনফারেন্স রুমে মালালা ফান্ডের অর্থায়নে ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জাগো ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার ইফতেখারুল করিম।
নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।